প্রতিদিন জীবনে আমরা নতুন কিছু শিখি, নতুন অভিজ্ঞতা হয়, ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়ে আমাদের দিনগুলো চলতে থাকে। আর আজকে সেই রকমই একটা অভিজ্ঞতার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা বংবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটায় মোটামুটি ওই 10:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখছি আজকের ওয়েদারটাও বেশ ভালো। রোদ ঝলমলিয়ে উঠেছে, তার সঙ্গে অল্প বিস্তর হাওয়াও চলছে। আমি আগেভাগে স্নান সেরে পুজোর কাজটা করে নিয়েছি। আজকাল কেন জানি না, যত দিন এগোচ্ছে ততই আমার মনের মধ্যে ভয়ও বাড়ছে। তাই সকালবেলা ঠাকুরের কাছে এসে বলি, যে দিনগুলোর মধ্য দিয়ে যাচ্ছি বা যে দিনগুলো আসছে সেগুলো যেন আমি ভালোভাবে তাড়াতাড়ি পার করে যেতে পারি। কেন জানি না, ওই হয় না, অনেকটা টেনশনও বলতে পারেন ইভানের জন্য বা সংসারের জন্য। আসলে অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। আমাদের দেশে যখন ১ম মা হয়েছিলাম, ইভান হয়েছিল, তখন একরকম অভিজ্ঞতা ছিল। আর এই দেশের অভিজ্ঞতা সেটাও তো অন্যরকম। প্রেগনেন্সির ১ম থেকেই আমার এত বেশি নশিয়া কাজ করে যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘরের মধ্যে ধূপ, মোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে দিই। বিশেষ করে রান্নাঘরে। রান্নাঘরের গন্ধ কেন জানি না আমি আজকাল সহ্যই করতে পারছি না। এই ধূপ, ধুনো, বাতি এই সমস্ত কিছু জ্বালিয়ে নিজের নাকটাকে বলি যে না, সব কিছু ঠিক আছে। আর এই যে ফটো ফ্রেমটা দেখছেন, এটা আমাদের এখানে একটা দিদির বাড়িতে পুজো ছিল, সেখানে দিদিটা গিফট করেছে। আপনারা তো সবাই জানেন যে আমি ফটো বা যে সমস্ত মেমোরি আছে সমস্ত কিছু দেওয়ালের মধ্যে লাগিয়ে রাখতে ভালোবাসি। আর আমার এই পছন্দটাকে মাথায় রেখে দিদি আমাদের সুন্দর একটা ফটো ফ্রেমবন্দি করে দিয়েছে। আর ফ্রেমের চারপাশ দিয়ে নিজে হাতে কি সুন্দর হলুদ সবুজ ফুল এঁকে দিয়েছে। এই টেবিলটার মধ্যে ফটো ফ্রেমটা রাখলাম, দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? যাই হোক, চলুন এবার ঝটপট করে রান্নার কাজটা শুরু করি। আর রান্না করতে করতে আমার ফার্স্ট প্রেগনেন্সি চেক আপ কবে হয়েছিল, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এখানে, এই গল্পটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যখন ১ম পজিটিভ রেজাল্টটা দেখতে পাই, তারপরে যেটা ইন্ডিয়াতে হয় আরকি, ডক্টর দেখানো, আল্ট্রাসাউন্ড সমস্ত কিছু। ১ম এই তো ডক্টরের কাছে যাই। তো এখানে যেহেতু আমরা জ্বর, সর্দি, কাশি যাই হোক না কেন সবসময় জিপিতেই ফোন করি, অ্যাপয়েন্টমেন্ট নিই। তো সেই হিসাবে আমরা কিন্তু জিপিতেই ফোন করেছিলাম। কিন্তু জিপি থেকে জানানো হয় কি, এখানে জিপি থেকে কোনো গাইনোকোলজিস্ট সাজেস্ট করা হবে না। প্রেগন্যান্সিতে নাকি এইভাবে গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় না। তো ওনারা বলে দেন যে মেটারনিটি পোর্টালে গিয়ে রেজিস্টার করতে। রেজিস্টার করার পরে মিডওয়াইফ সেন্টার থেকে যেকোনো মিডওয়াইফ আমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দেবে। তারপর আমি আর ইভানের বাবাই একসঙ্গে বসে অনলাইনে আমাদের পোস্ট কোড অনুযায়ী একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করি। আর সেখানেই হয়ে যায় দেরি। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে ওখানে দেখায় যে লাস্ট পিরিয়ডে ১০ থেকে ১২ সপ্তাহ পরে মিডওয়াইফ আমাদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দেবে। আর এই মেসেজটা দেখার পরেই আমার মনের মধ্যে প্রচুর টেনশন শুরু হয়ে যায়। ইভান যখন হয়েছিল তখন ১ম ৩ মাসের মধ্যে আমার হঠাৎ করেই ব্লিডিং স্টার্ট হয়েছিল। তারপর ডক্টর দেখিয়ে অনেক ওষুধপত্র খেয়ে ওটাকে কন্ট্রোল করা হয়েছিল। এখানে যখন বলল যে ৩ মাস তো কেটেই যাবে, ১২ সপ্তাহ মানে তো সেটাই। আল্ট্রাসাউন্ড নেই, কোনো ওষুধপত্র নেই, এখন ডক্টরও নেই। মিডওয়াইফের উপর ভরসা করে এই ৩ মাস বসে থাকতে হবে। এটা ভেবেই আমরা দুজনে মিলে ভীষণ টেনশন করতাম। একটা দিন যেত আর ভাবতাম যে কবে যে ১০ সপ্তাহ ১১ সপ্তাহ আসবে, তাহলে হয়তো কোনো একটা ডক্টর বা মিডওয়াইফ এসে আমাকে চেক করবে যে সব কিছু ঠিক আছে কিনা। তো এরকম করতে করতে ১১ সপ্তাহ ৩-৪ দিনের মাথাতে আমাদের কাছে কল আসে মিডওয়াইফ থেকে। উনি আমাদের ফোন করে জানান যে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট ফিক্সড করছি, আপনি যদি ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে মিডওয়াইফ সেন্টারে আসতে পারেন। তো তখন আমার শরীর অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি ওনাকে বলেছিলাম যে আমি আর যাওয়ার মতো অবস্থাতে নেই। তখন উনি সঙ্গে সঙ্গে আমাদের বলেন, "ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আপনাকে আসতে হবে না, আমিই আপনার বাড়িতে আসবো।" সত্যি বলতে আমার মিডওয়াইফ এতটাই ভালো যে এখনো পর্যন্ত আমাকে একবারের জন্য মিডওয়াইফ সেন্টারে যেতে হয়নি। যখনই আমার চেকআপের ডেট থাকে তখনই আমি ওনাকে বলে দিই যে উনি যদি বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়। উনি কিন্তু প্রত্যেকবারই এখনো পর্যন্ত আমাকে বাড়িতে এসেই দেখে যান। যাই হোক, এদিকে গল্প করতে করতে এখানে একটা বেশ পাকা আম রয়েছে। বেশ অনেকদিন আগেই আনা হয়েছিল। এখন দেখছি বেশ ভালো মতো পেকে গেছে। ওটাকেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকাল কেন জানি না এই সমস্ত জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে। মাছ, ডিম, মাংস এগুলো দেখলেই আমার গায়ে জ্বর চলে আসে আর গন্ধগুলোও আমি নিতে পারি না। তাই সবসময় এই যে সবজি, ফল এইগুলো খেয়ে খেয়েই এখন আমার দিন কাটছে।
মিডওয়াইফের থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমার মাথার মধ্যে সবসময় এটাই চলছিল যে কি জানি আমার মিডওয়াইফটা কীরকম হবে, কারণ এখানে থ্রু আউট প্রেগনেন্সি সমস্ত কিছু মিডওয়াইফের আন্ডারেই হয়ে থাকে। তারপর প্রথম যেদিনকে উনি আমাদের বাড়িতে এলেন সেদিনকে এখানে প্রেগনেন্সিতে কি কি হয়, কি কি করতে হবে সমস্ত ইনফরমেশন অনেক সময় ধরে আমাদের দুজনকে বুঝিয়ে দিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে একটা প্রেগনেন্সি নোটবুকও দিয়েছিলেন, যাতে সমস্ত রেকর্ড করা থাকতো। ফাইলটি আমাদের কাছে দিয়েছিলেন এবং ডিজিটালি সমস্ত রেকর্ড উনি ওনার হসপিটাল সিস্টেমে আপডেট করতেন। তো এই হসপিটাল সিস্টেম অনুযায়ী সমস্ত অ্যাপয়েন্টমেন্ট, সমস্ত আল্ট্রাসাউন্ডের ডেট সমস্ত কিছুই আমরা পেতাম। তো যাই হোক, ওই তো প্রথম দিনে উনি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলেন। তারপরে আমি প্রথম যে প্রশ্নটা ওনাকে করেছিলাম যে, "এই তো আমার ৩ মাস প্রায় হতেই চললো। তো আমি তো কোনো কিছু ওষুধপত্র কিছুই খেলাম না। সবকিছু ঠিক আছে তো? আমার তো শরীরটা ভীষণই খারাপ করছে। আর সেই সময় না আমি এত বেশি বমি করতাম, মনে হতো অ্যাসিডিটি হচ্ছে, মাথা সারাক্ষণ ধরে থাকতো। মানে আমি বিছানা থেকে উঠতে পারতাম না। ইভানের পাপা একাই সমস্তটা সামলাচ্ছিল। তো এই সমস্ত বিষয়গুলো না আমাকে বেশি ভাবিয়ে তুলতো যে পুরো প্রেগনেন্সিটা আমি চালাতে পারবো তো, বা আমি ঠিক থাকবো তো? তো যাই হোক, এরকম অনেক কিছু ইনফরমেশন যখন উনি ওনার নোটবুকে নিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে প্রথমে ব্লাড টেস্ট করতে হবে আর ওষুধপত্রর ব্যাপার। এখানে আমরা কোনো রকম ওষুধপত্র সাজেস্ট করি না। তবে আপনি যদি মনে করেন ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন, প্রেগনেন্সির যে সমস্ত মাল্টিভিটামিন কিনতে পাওয়া যায় সেগুলো কিনে খেতে পারেন। ওইদিন বাড়িতেই উনি আমার ব্লাড প্রেশার চেক করেন, তারপর স্মোক টেস্ট করেন আর ইউরিন টেস্টও করেন। তারপরে সমস্ত কিছু সিস্টেমে আপডেট করেন এবং আমার যে আ বুকটা ছিল, যে নোটটা দিয়েছিলেন ওর মধ্যেও সমস্ত কিছু আপডেট করে দেন। আর আমাকে বলেন, "আপনি যখনই যেখানে যাবেন এই নোটবুকটা নিয়েই সবসময় যাওয়া আসা করবেন।" আসলে যাতে সমস্ত ইনফরমেশান রয়েছে, যদি কখনো কোনো কিছু অঘটন ঘটে তাহলে যেন সবাই সমস্ত ইনফরমেশান পায়, তার জন্যই এটা বলে দিয়েছিলেন। আর উনি এটাও জানান যে আমার যে ফার্স্ট আল্ট্রাসাউন্ডটা হবে তার জন্য চিঠিও আমার বাড়িতে ঠিক সময় মতো চলে আসবে। আসলে সত্যি বলতে আমরা দুজনেই কিন্তু আল্ট্রাসাউন্ডের জন্যই অপেক্ষা করছিলাম। ওই যে একটা হার্টবিটের শব্দ শোনা যায়, সেটা শুনতে কি ভালো লাগতো জানেন তো ইভানের সময়? তার জন্য অপেক্ষা করছিলাম। তারপরেই তো আস্তে, আস্তে দিন এগোতে থাকছে। একটা অ্যাপয়েন্টমেন্ট আসছে, আমরা যাচ্ছি। আরও কত অ্যাপয়েন্টমেন্ট আছে, সবকিছুই আপনাদের সঙ্গে আস্তে, আস্তে শেয়ার করব। আর এই তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আমার কিন্তু এদিকে একটু ঝিঙে পোস্ত করেছি আর তার সঙ্গে পাতলা করে মুসুর ডাল করেছি। তো ওই দিয়েই খাওয়া-দাওয়া আজকে হয়ে যাবে। এখন খুব বেশি দাঁড়িয়ে, দাঁড়িয়ে রান্নাও করতে পারি না। বেশ কিছু অসুবিধার মধ্য দিয়ে আমার প্রেগন্যান্সিটা যাচ্ছে। আস্তে, আস্তে সবটাই আপনাদেরকে বলব। আসলে অ্যা একটা একা, একা হঠাৎ করে এইরকম কিছু হয়েছে, আর সেটা যতই খুশির হোক না কেন, শারীরিক ক্লান্তি সবকিছু মিলিয়ে দিনগুলো ভীষণ অগোছালো হয়ে গেছে। ঠিকমতো ভ্লগও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর আমার পছন্দের ফোনটাও গেছে। ১২টা বেজে। তো মনটা সবকিছু নিয়েই একটু খারাপ, খারাপ রয়েছে। তো যাই হোক, আস্তে, আস্তে শুরু যখন করেছি পুরো প্রেগন্যান্সি জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপাতত তো এইটুকু জানালাম যে আমরা কিভাবে এখানে চেকআপের সমস্ত ইনফরমেশন পেয়েছি, কিভাবে ফার্স্ট চেকআপ অ্যাপয়েন্টমেন্টটা পেলাম। তো দেখি কবে আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাই, সেটাও আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।